সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনারা জানেন যে কোয়ার্টার ফাইনালের পার্ট চুকে গেছে, এবার সেমিফাইনাল, অল ইউরোপিয়ান সেমিফাইনাল এবং অবশ্যই সাথে ফাইনালও দেখা হবে এবারের রাশিয়া বিশ্বকাপে। তো বিশ্বকাপের এই কোয়ার্টার ফাইনাল নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন। প্রথমেই পরিচয় করে দিচ্ছি শরৎ বাবরার সাথে, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার, এবং আমাদের সাথে আরও একজন উপস্থিত আছেন, তিনি বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জাহিদ হাসান এমিলি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আপনাদের প্রশ্ন অথবা মতামত জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো এই নম্বরে। শুরুতেই আমরা দেখে আসব গত রাতের ক্রোয়েশিয়া এবং রাশিয়ার মধ্যকার যেই চরম উত্তেজনার একটি ম্যাচ হয়েছে সেই ম্যাচের রিপোর্টটি। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে যেন জেতেনি কেউ, ভাগ্যই যেন রুখে দিল স্বাগতিক রাশিয়াকে। আর 20 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়া শিরোপার আরো কাছে। চমক দেখানো স্বাগতিকদের স্বপ্নযাত্রার সমাপ্তি, সেটা রাশান সহ পুরো বিশ্বের মন জয় করে। নির্ধারিত সময় পর্যন্ত ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়েছে হার না মানা রাশিয়া। অন্তত শ্বাসরুদ্ধকর 120 মিনিটে সমানে সমান দুদল। উত্তেজনা আর নাটকীয়তার পরিসমাপ্তি, সাথে গ্রেটেস্ট শোয়ানার্থের আরও একটি রোমাঞ্চকর অধ্যায়ের রীতি। রাকিটিচের গোল যদি স্বস্তি এনে দেয় ক্রোয়েটদের, তাহলে রাশানদের হতাশার শুরুটা ফিউদর স্মলভের মিসে। কোবাচিচের শট ফিরিয়ে অবশ্য গোলরক্ষক আকিনফিয়েভ স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু মারিও ফার্নান্দেসের এই ভুল স্বপ্ন পূরণ হতে দেয়নি স্বাগতিকদের। অথচ অতিরিক্ত সময়ের শেষ ভাগে সমতায় ফিরিয়ে নায়ক বনেছিলেন ফার্নান্দেজই। তার প্রথম আন্তর্জাতিক গোলটি দেখাচ্ছিল সেমির পথ। এই অতিরিক্ত সময়ের শুরুতেই অবশ্য ভিদার গোলে ম্যাচের প্রথমবারের মতো লিড নেয় ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে পিছিয়ে থেকে ম্যাচে ফিরে ক্রোয়েটরা 39 মিনিটে মারিও মানজুকিসের ক্রসে গোল করেন নাম্বার 9 আন্দ্রেই ক্রামারিচ। তার 8 মিনিট আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে রাশানদের এগিয়ে দেন দেনিস চেরিশেভ। কিন্তু শুরুর মতো রাশানদের শেষটা হয়নি। উত্তেজনাপূর্ণ স্পেন পর্তুগাল ম্যাচ, আসর থেকে পর্তুগালের বিদায়, সুইডেনের বিপক্ষে শেষ সময়ের টনি ক্রুজের গোল, আর সবশেষ স্বাগতিকদের বিদায়, যার সাক্ষী সোচির ফিস্ট অলিম্পিক স্টেডিয়াম। আপনারা এতক্ষণ দেখছিলেন ক্রোয়েশিয়া এবং রাশিয়ার মধ্যকার ম্যাচের রিপোর্টটি। আমরা সরাসরি চলে যাচ্ছি অতিথিদের কাছে। সনদ বাবলা, আপনার কাছে জানতে চাইবো যে রাশিয়ার ফার্নান্দেজের কথা বলছিলাম আমরা অফ দ্য এয়ারে। তো ফার্নান্দেজ কিন্তু নায়ক হতে গিয়ে শেষ পর্যন্ত খলনায়ক হয়ে গেলেন। রাশিয়ার টোটাল পারফরমেন্সটার আপনার বিচার কি? রাশিয়া খুব ভালো খেলেছে। স্বাগতিক হিসেবে তাদের কাছ থেকে ঠিক এক্সপেকটেশনটা টুর্নামেন্ট শুরুর আগে এই অবস্থায় এইরকম ছিল না যে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসবে, কিন্তু তারা প্রত্যেকটা ম্যাচে বেটার ফুটবল খেলছে এবং হলো যে কিছু টেকনিক্যাল জায়গাগুলো খুব ভালো করছে। যেমন স্পেনের সঙ্গে স্পেনকে খেলতে দিয়েছে, স্পেন আসুক, বাট হলে যে কাউন্টার অ্যাটাক নির্ভর ওখানে ফুটবল খেলেছে। তারপর তো আকিনফেবের কীর্তিতেই হলে যে চলে গেছে। গতকালও সেই সুযোগটা ছিল, মারিও ফার্নান্দেস নায়ক হতে পারতেন। আপনি বলছেন যে উনি কিন্তু ব্রাজিলিয়ান বর্ন রুশ প্লেয়ার। তো সে পেনাল্টি শুট আউটে একদম একুরেট মারতে চেয়েছিলেন জিনিসটা, একদম বার ঘেঁষে বলটা চলে গেল। এটা আসলে অনেক বড় বড় প্লেয়ারে হয়। প্রেসারের কারণে হয়েছে কিনা, কোনো চাপ ছিল কিনা তার উপরে? যে না, সে তো চাপ, মানে আপনার পৃথিবীর সবচেয়ে টপ প্লেয়ারেরও পেনাল্টি শুট আউটের চাপ। যে কোনো প্লেয়ার, আপনি রোনালদো মিস করেছেন এই ওয়ার্ল্ড কাপে, মেসি মিস করেছেন, সেখানে তো অন্যদের বেলায় সেটা চাপ অবশ্যই। গতকালে আপনি দেখেন মডরিচের শটটা তো যে কোনো সময় এটা বারে না লেগে এটা চলে আসতে পারতো, হাতে লেগে বারে লেগে তারপর নেটে গেছে। তো এই চাপগুলো উচ্চানো, আর হলে যে নিজেদের দেশ, এতগুলো দর্শক মাঠে, সব মিলে আবার হলে যে এই দর্শকরাই, আমার মনে হয়েছে এই দর্শকরাই হলে যে তাদের ইন্সপিরেশন ছিল। যে তারা যত না খেলে তার চাইতে এই দর্শকদের সাপোর্ট সবকিছু মিলে তারা মাঠে মনে হয় যে তারা 11 জন 22 জনের মতো খেলেছে এই পুরো ওয়ার্ল্ড কাপটা। আপনার এক একটা গোল কি সুন্দর, এর আগে কখনো চেরিশেভের এত ভালো গোল দেখা যায় না এই ওয়ার্ল্ড কাপে। গতকালের গোলটা অবিশ্বাস্য গোল করেছেন। তো সব মিলিয়ে হলে যে রাশিয়া যা পাওয়ার এই ওয়ার্ল্ড কাপ থেকে রাশিয়া একদম পুরোপুরি পেয়েছে। এই বিষয়ে মানে তাদের কোয়ালিটি, তাদের ফুটবল যেই জায়গায় আসে সেই জায়গা থেকে কোয়ার্টার ফাইনালটা তাদের জন্য ভালো ম্যাচ করেছে। হ্যাঁ, সেমিফাইনাল গেলে
স্বাগতিক দর্শকদের জন্য আরো ভালো হতো, কিন্তু একদম হলে যে যদি আপনি খুব খুব তুল্যমূল্য বিচার করেন দুইটা দেশের শক্তি, একটা ক্রোয়েশিয়া আর হলে যে রাশিয়ার, সেটা হলে যে আপনি অন পেপারে বলেন, আবার হলে যে অনেক সময় হয়তো নিরপেক্ষ বিনের খেলা হলে এখানে হয়তো ক্রোয়েশিয়া অনেক বেটার খেলতো, আরো বেটার খেলতো। তো ক্রোয়েশিয়া ঠিক মানে যোগ্য দল হিসেবে আমার মনে হয় যে সেমিফাইনালে গেছে। এমিলি, আপনার কাছে জানতে চাই যে আসলে ক্রোয়েশিয়া, সনদ বাবলা বলছেন যে ক্রোয়েশিয়া যোগ্য দল হিসেবে গিয়েছে। তো ক্রোয়েশিয়ার শুরুর দিকে যেমন পারফরমেন্স, অপরাজিত হয়ে এতটুকু পর্যন্ত আসা, গ্রুপ পর্বে 3টা ম্যাচই জিতেছে, তো এখানে এসে কি কিছুটা মানে রাশিয়ার কাছ থেকে এরকম পারফরমেন্স এক্সপেক্ট করেনি, এমন কি কোনো ব্যাপার ছিল কিনা ম্যাচে? যেহেতু প্রথমেই কিন্তু রাশিয়া লিড নিয়ে নেয়, পরবর্তীতে গিয়ে এক্সট্রা টাইমে যখন যায় তখন হচ্ছে ক্রোয়েশিয়া প্রথম লিড নেয়, তারপর আবার রাশিয়া সমতা ফেরায়। এখানে এরকম কোনো ব্যাপার ছিল কিনা যে হঠাৎ করে একটু প্রেসার? ধন্যবাদ। আসলে দেখেন, রাশিয়া তো দাদা যেটা বললো একদম সত্যি কথা, এই ওয়ার্ল্ড কাপে কিন্তু তারা প্রেডিকশন অনুযায়ী কিন্তু কোনো রকম ফেভারিট ছিল না, এবং কোয়ার্টার ফাইনাল খেলে বা ইভেন রাউন্ড অফ 16 আসবে সেটাও কিন্তু অনেকে আমরা ভাবিনি। আমরা মনে করছিলাম যে তাদের যে গ্রুপে ছিল সেই গ্রুপ স্টেজ থেকে হয়তো তারা বাদ পড়েছে। বাট রাশিয়ার যেটা প্লাস পয়েন্ট হয়েছে, তারা স্টার্টটা করেছে অসম্ভব ভালো। তারা প্রথম 2টা ম্যাচে 8 গোল দিয়ে কিন্তু আসলে তখনই আসলে তারা একটা ফেভারিটের তকমা তৈরি করে ফেলে তাদের ভিতরে, এবং ডে বাই ডে তারা তো আসলে অপোনেন্টকে চিন্তা করে তারা ম্যাচ প্ল্যান করে। যেটা দাদা বললো যে স্পেনের সাথে যেটা খেলছে, স্পেনকে খেলতে দিয়েছে, আলটিমেটলি ম্যাচ শেষে তারা ট্রাইব্রেকারে নিয়ে গিয়ে জিতে গেছে। সো আপনি যেটা বললেন ক্রোয়েশিয়ার কথা, ক্রোয়েশিয়া দেখেন এই ধরনের ম্যাচ তো একপেশিয়া হওয়ার কথা না, কারণ যেটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এখানে যদি রাশিয়ার চেয়ে অনেক দুর্বলতম দলও থাকতো তখনও কিন্তু ম্যাচটা কম্পিটিটিভ হতো। আর এই ধরনের ম্যাচে কেউ খুব ইজি খেলে জিততে পারবে এটা কিন্তু বলা মুশকিল। সো সেই ক্ষেত্রে তো ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে রাশিয়াই কোনো এক সময় বেটার ফুটবল খেলছে ক্রোয়েশিয়ার থেকে। আপনি যদি ম্যাচের একদম শুরুতে মোমেন্টাম দেখেন, সেখানে কিন্তু অনেক সময় আমার কাছে মনে হয়েছিল যে ম্যাচটা রাশিয়াদের দখলে রয়েছে। যদিও প্রিভিয়াস যদি ম্যাচ দেখেন রাশিয়ার, সেখানে তারা কিন্তু বিভিন্ন ফরমেশনে বিভিন্ন কৌশলে গেছে, বাট লাস্ট ম্যাচ কিন্তু তারা মোটামুটি একটা তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলছে। এর আগে হয়তো দেখা গেছে স্পেনের সাথে তাদের ডিফেন্সিভ ব্লক ঠিক রেখে কাউন্টার অ্যাটাক খেলছে, বাট গতকালকে তারা কাউন্টারে খেলছে যখন তারা লিড নিছে। বাট এর বাই দিস টাইম এর পর্যন্ত কিন্তু আসলে তারা ওভারঅল অল আউট ফুটবল খেলতেছিল। সো আমি বলবো যে রাশিয়া তারা এই ওয়ার্ল্ড কাপ থেকে আসলে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, যে আসলে একটা দল যদি তাদের দলের মতো খেলতে পারে, তাদের যদি কৌশলটা ঠিক থাকে, সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপ বা বলেন বা যত বড় স্টেজই হোক, সেখানে একটা ভালো জায়গায় যাওয়া যায়। আর বিকজ তাদের কিন্তু প্রতি গেম বাই গেম একটা প্ল্যান ছিল, এবং লাস্ট ম্যাচও তাদের একটা ভালো প্ল্যান ছিল। বিকজ আমরা যদি অ্যাগেনস্ট দেখি ক্রোয়েশিয়া তো ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপের একটা অন্যতম ফেভারিট দল, এবং তাদের দলে কারা খেলে আমরা বাই নেম সবাইকে খুব ভালোভাবে চিনি, এবং তারা ওয়ার্ল্ডের বেস্ট ক্লাবের সব প্লেয়ার, এবং ফ্রন্ট লাইনে যারা খেলে যে 5 জন প্লেয়ার, রিবিস, পেরিসিস, মানজুকিস, মডরিচ এবং রাকিটিস, 5 জনই তো ওয়ার্ল্ড সেরা প্লেয়ার, এবং তাদের অ্যাগেনস্টে আসলে রাশিয়া যে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছে সেটা কিন্তু বিশাল একটা পাওয়ার রাশিয়ানদের জন্য। এবং আলটিমেটলি তো যখন এক্সট্রা টাইমে যেমন মারিও হার্নান্দেজ যখন গোলটা করে, মানে তখন কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে ম্যাচটা রাশিয়ানরা জিততে যাচ্ছে। বিকজ পেনাল্টি শুটে তো আকিনফিভ আসলে আমার কাছে মনে হয়েছিল যে সুবাসিচের চেয়ে একটু বেটার হয়তো করতে পারে, বাট পেনাল্টি ইটস লাক, যেটা দাদা বলে যে মডরিচের শুট, এটা গোল নাও হতে পারতো। সো এই লাকের কারণেই কিন্তু আলটিমেটলি আসলে ম্যাচের ভাগ্যটা কিন্তু ক্রোয়েশিয়ার দিকে চলে গেছে। আর ওভারঅল যদি আপনি বলেন, আমি বলবো যে এবার ওয়ার্ল্ড কাপ অনেক কিছু শিখিয়েছে ওয়ার্ল্ডকে। যেটা আমরা আরেকটু কথা বলবো, তার আগে একটা ফোন কল নিয়ে আসি। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আমার নাম মোহাম্মদ সবুজ হাসান। জি, আমি রংপুর থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে ফ্রান্সের দুর্বল পয়েন্ট গুলো জানার জন্য। ফ্রান্সের দুর্বল পয়েন্ট, আচ্ছা, আমরা সেই ব্যাপারে কথা আসবো। তার আগে আপনি যেটি বলছিলেন আর কি ক্রোয়েশিয়ার ব্যাপারে। এক্স্যাক্টলি, ক্রোয়েশিয়া তো আসলে এই ওয়ার্ল্ড কাপে তারা আসছে কিন্তু ফেভারিট হিসাবে, কারণ একটা দল তখনই ফেভারিট হয় তাদের প্লেয়ার লাইন আপ দেখে। ইভেন আমরা তো জানি ক্রোয়েশিয়া দলে কারা, এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এই ওয়ার্ল্ড কাপে আসলে যারা একদম ফেভারিট ছিল তারা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত অনেকেই নাই, অনেকেই চলে গেছে, এক্সেপ্ট বেলজিয়াম এবং ফ্রান্সকে হয়তো ওয়ার্ল্ড কাপের শুরুতে আমরা অনেকে ভেবেছি তারা ভালো একটা অবস্থা যাবে। এই দুইটা দল বাদে ইভেন ইংল্যান্ডও তারা যে দলটা নিয়ে আসে তারাও আসলে ডিজার্ভ করে এই পর্যন্ত আসে, এবং ফাইনাল খেলেও এটা আসলে অঘটন হবে না। সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে ল্যাটিন আমেরিকার যে দেশগুলি, সেই দেশগুলি কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইউরোপের ফুটবল থেকে অনেকটা পিছিয়ে গেছে। আপনি যদি ওয়ার্ল্ড কাপের এবার ক্যালকুলেশন করেন, স্পেশালি বেলজিয়াম ব্রাজিলের ম্যাচ দেখেন, সেখানে কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে আসলে এক একজন কোচ এক একটা টিমকে এক একটা ফরমেশন এবং ম্যাচ বাই ম্যাচ তারা প্ল্যান অনুযায়ী কিন্তু সাকসেস করেছে। সেই দিক থেকে বলতে গেলে ওয়ার্ল্ড কাপ আসলে খুব জমজমাট এবং একটা এক্সাইটমেন্ট ওয়ার্ল্ড কাপ হয়েছে, এবং
হয়তো আমাদের দেশে ওয়ার্ল্ড কাপ হয়তো অনেকটা রং হারিয়েছে, বিকজ আমরা যাদেরকে সাপোর্ট বেশিরভাগ দলগুলি যে নাই, supporter, বাট এইটা কিন্তু ইউরোপে হারায়নি বা ল্যাটিন আমেরিকাতে বরঞ্চ হারায়নি। তাদেরটা আরো জমে হ্যাঁ, উঠেছে। জমে উঠেছে, যেহেতু ফুটবলের মেইন জায়গাটা হলো ইউরোপ, তো সেখানে কিন্তু এক্সাইটমেন্ট আরো মনে হয় বেশি বৃদ্ধি পেয়েছে, যেহেতু ইউরোপের 4টা দল অলরেডি সেমিফাইনালে কোয়ালিফাই করছে। সো আমি বলবো যে রাশিয়া ওয়ার্ল্ড কাপ আমার কাছে মনে হয় যে অনেক দেশকে অনেক কিছু শিখিয়েছে, যে ওয়ার্ল্ড কাপে আসলে ভালো করতে হলে কি কি করতে হবে। ইভেন আপনি যদি দেখেন সেখানে আমাদের এশিয়ানও কিছু দল কিন্তু তারা ভালো ফুটবল খেলে আসছে, এবং এশিয়ার এবং ইউরোপের যে একটা ডিফারেন্স ছিল, সেই ডিফারেন্স আমার কাছে মনে হয় অনেকটাই কমে গেছে। সো ওভারঅল আমার কাছে এবার এই ওয়ার্ল্ড কাপটা অন্যান্য ওয়ার্ল্ড কাপের তুলনায় অনেক এক্সাইটমেন্ট মনে হয়েছে। ইংল্যান্ডের ম্যাচটার ব্যাপারে একটু জানতে চাইবো সনদ বাবু আপনার কাছে, যে ইংল্যান্ড যেভাবে আসলে দাপটের সাথে 2-0 গোলে, তাদের এই ক্ষেত্রে কি টোটাল মিডফিল্ড, ডিফেন্স, ফরওয়ার্ড তিনটাই কি স্ট্রং মানে মনে হচ্ছে, নাকি সুইডেনের আসলে ব্যর্থতা এখানে? আপনি যদি ইংল্যান্ডের গ্রুপটা দেখেন, ইংল্যান্ডের শুরু থেকে ইংল্যান্ডের গ্রুপে তিউনিসিয়া আর পানামা ছিল। ওই দুটো ম্যাচকে আপনি হলে যে যদি ইরেজ করেন, ওই দুটো ম্যাচে কি হবে সেটা সবাই জানে মোটামুটি। দুটো ম্যাচ আসলে ইংল্যান্ড আর ওই গ্রুপের বেলজিয়ামের তুলনায় অনেক কমজোরি টিম। তারপর থেকে ইংল্যান্ডের পারফরমেন্সগুলো দেখেন, ইংল্যান্ড সবচেয়ে ভালো ম্যাচটা খেলেছে গতকাল। যদি এর পরের রাউন্ড অফ 16-এর ম্যাচও চিন্তা করেন, রাউন্ড অফ 16-ও কিন্তু ইংল্যান্ড কোনো রকম উতরে গেছে, এটা কারণ আপনি টাই ব্রেকারে গেছে। টাই ব্রেকারে যাওয়া মানেই ইংল্যান্ডের জন্য বরাবরই হলো যে নেগেটিভ পয়েন্ট, এবং 100% তারা ফেল করেছে। খরাটা তারা কাটিয়ে উঠেছে ওই ম্যাচটাতেই, সেই ম্যাচে পার পেয়ে গেছে, এবং গতকালে ওরা ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচটা খেলেছে। এবং কিন্তু এই নর্ডিক অঞ্চলের দলগুলোর সঙ্গে সবসময় ইংল্যান্ড খারাপ করে, একদম বেশিরভাগ এই ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত। নর্ডিক যেমন হলো যে ফিনল্যান্ড, ডেনমার্ক, আর হলো যে এই যে গতকাল যে খেললো সুইডেন, এই টিমগুলোর সঙ্গে এই ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত 90 থেকে শুরু করে গত ম্যাচের আগ পর্যন্ত তারা 12টা ম্যাচ খেলেছে। 12টা ম্যাচের মধ্যে কেবল 3টা ম্যাচ জিতেছে, এবং হলো যে বাকি সবগুলা হার নাইলে ড্র। তো এই টিমগুলোর সঙ্গে কখনো তারা হলে যে ঠিক আসলে তাদের কোয়ালিটির সঙ্গে তুলনা করলে খুব আকাশ পাতাল কোনো ফারাক না, প্রায় সমান। তো সেটা সবসময় মাঠে থাকে, এবং বেশ মানে এই রেজাল্টের কারণে তারা সবসময় হলে যে ভয়ও পায়। কিন্তু গতকালে আপনার হলে যে ইংল্যান্ড খেলেছে একদম চূড়ান্ত দাপটের সঙ্গে। তাদের যে শক্তি, তাদের যে স্পিড, তাদের যে এত আপনার হলে যে ইপিএল এর এত ভালো ভালো প্লেয়ার তাদের টিমের মধ্যে আছে, সবাই ফর্মেও ছিল। সবাই যেমন ডেলে আলি খুব খারাপ করতেছিল, ডেলে আলি গতকাল গোল পেয়েছে। ডেলে আলি আসলে দুর্দান্ত প্লেয়ার, কিন্তু গতকালেই ক্লিক করেছেন। তো এই জিনিসটা হচ্ছিল না এতদিন পর্যন্ত, এটা ছিল শুধুমাত্র কেইনের টিম। গতকাল সেটা হয়েছে একদম পুরো ইংল্যান্ড টিম। এখন এই বড় টিমগুলোর ক্ষেত্রে হয় এই একটা ম্যাচে যদি মোমেন্টাম পায়, সেগুলো হলে যে পরের ম্যাচগুলোতে বেশ কাজ করে। এখন ইংল্যান্ডকে নিয়ে এখন আসলে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ম্যাচ হবে। ইংল্যান্ড ক্রোয়েশিয়া খুব বলাটা কঠিন। আবার হলে যে ক্রোয়েশিয়ার হলে যে একটা মজা আছে, ক্রোয়েশিয়া হলে যে সব সময় ভালো টিম, প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে মোটামুটি ভালো টিম থাকে, কিন্তু ক্রোয়েশিয়া সেই টিম অনুযায়ী ক্রোয়েশিয়া কখনো হলে দেখাতে পারে না। তাদের মধ্যে বেশ অন্তর্গত কিছু হলে যে ছোট ছোট জাতিগত কিছু হয়তো প্রবলেম থাকে, যেটা দেখবেন হলে যে এই ওয়ার্ল্ড কাপ আসার পরপরেই একজন স্ট্রাইকারকে তারা হলে যে দেশে পাঠিয়ে দিয়েছে এই ওয়ার্ল্ড কাপ টিম থেকেই। সে একটা ম্যাচের পর ওর নাম হচ্ছে ক্রামনিচ বোধহয়, সে আপনার সাবস্টিটিউট হিসেবে সে নামতে চায়নি মাঠে। তো কোচ ওই দিনই সিদ্ধান্ত নিয়েছে তাকে হলে যে তোমাকে দরকার নাই, ইউ হ্যাভ টু গো। আচ্ছা, আমরা আরো কথা বলবো এই ব্যাপারে, তার আগে আরো ফোন অপেক্ষা করছে আমাদের জন্য। দর্শক, নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামাল বলছিলাম যে আমি দাদার কাছে এবং এমএলএ কাছে প্রশ্ন। এমএলএ এর আগে আপনাদের এখানে এসে কথা বলে গেছে যে ফ্রান্সকে নিয়ে, কিন্তু ফ্রান্স কিন্তু আসলে তরুণ দল, এবং কিন্তু এরা কিন্তু গ্রুপ ভিত্তিক থেকে কিন্তু নকআউট পরে ভালো খেলতেছে। কিন্তু দুইটা দল দেখেন, বেলজিয়াম এবং ফ্রান্সে কিন্তু একটা চলে যাবে। কিন্তু এমএলএ এখানে বলে গেছিল যে ফ্রান্স ইংল্যান্ডের কিন্তু সম্ভাবনা আছে, মোটামুটি ভবিষ্যৎবাণীটা কিন্তু মোটামুটি চলে আসছে। এখন প্রশ্ন হলো, এই বিশ্বকাপটা কিন্তু অঘটনের বিশ্বকাপ, কিন্তু এখানে আমরা অন্তপক্ষে তরুণদেরও জয় দেখতেছি, কিন্তু এখন অভিজ্ঞতার কিন্তু এটা শেষ নাই। যেমন স্পেনের জাবিও কি খেলে গেছে, পুরাতন যারা আছে ওরা কিন্তু ভালো খেলে গেছে, কিন্তু অঘটনের বিশ্বকাপ সবাই এটা মানতে হবে। কিন্তু আমরা চাই যে
ফ্রান্স ইংল্যান্ড অথবা বেলজিয়াম ইংল্যান্ড ক্রোয়েশিয়া ভালো খেলে, কিন্তু ক্রোয়েশিয়া কিন্তু এত ভালো খেলতেছে না যে ফ্রান্স এবং বেলজিয়াম থেকে বেটার খেলতেছে না। কিন্তু আমি চাই যে ফাইনালে এবং সেমিফাইনাল প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু ইংল্যান্ড এবং ফ্রান্স ফাইনাল খেলুক। জি, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি ফোন নিব। দুঃখিত, কেটে গেছে। আমরা আরেকটি ফোন নেওয়ার চেষ্টা করছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি একটু অন্য প্রেক্ষাপটে ফোন দিয়েছি ফোন তো আমার প্রশ্নটা হলো এমিলি চাচা, এমিলি। জি হ্যাঁ, আমি তোমার ভাই। জি, ইসলাম ভালো আছেন ভাই? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এমিলি, আমরা তো রাত জেগে খেলা দেখি, জার্সি পরি, পতাকা উড়াই, বিভিন্ন উন্মোদনা দেখা যাচ্ছে, তাই না? জি জি। আমার কথা বলতে আমাদের লোকাল ফুটবলটা, বাংলাদেশের ফুটবলটা, এগুলো দেখার পরও কি যে আমাদের ফুটবলটা কি অবকাঠামো চেঞ্জ হবে কিনা, আমাদের ফুটবলটা কি প্রাণ ফিরে পাবে কিনা, এরকম একটা প্রশ্ন। ওকে, ধন্যবাদ আপনাকে। শুরুতেই যদি আসতে চাই এমিলি ভাই, আপনার কাছেই বেশিরভাগ প্রশ্ন আসছে, বিশেষ করে ফ্রান্সের ব্যাপারে আপনি যেটা বলেছিলেন, বলেছে যে ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার পথে অনেকটা। তো ফ্রান্স টিমের উইক পয়েন্টও জানতে চেয়েছিলেন একজন দর্শক। তো ফ্রান্স টিমটাকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? আমরা দেখেছি তারা খুব গতির ফুটবল খেলছে এবার এবং বেশ সফলভাবে এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে। ফ্রান্সের টিমের বিশ্লেষণটা কিভাবে করবেন? না, ফ্রান্স তো ওয়ার্ল্ড কাপ শুরুতেই কিন্তু সবার কাছেই কিন্তু ফেভারিট ছিল, কারণ একটা দলকে আমরা ফেভারিট ভাবি তখন তাদের টিমের প্লেয়ারের উপরে বেস করে, এবং তারা যে দলটা নিয়ে আসছে 23 জনের স্কোয়াড, এই 23 জনের বাইরে আমি সবসময় বলে আরো 10 জন প্লেয়ার তারা নিয়ে আসতে পারে যারাও কিন্তু এই স্কোয়াডে ডিজার্ভ করে। যদি করিম বেনজেমা বা রবার্ট মার্শিয়াল বা এদেরকে আনতে পারেনি। সো একটা দলে যখন এই ধরনের প্লেয়ার থাকে তখন কিন্তু ওই দলটা ফেভারিট থাকে। এবং ফ্রান্সের আসলে এই ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছে, কিন্তু তারা যে তাদের যে নাম বেস যে প্লেয়ার, তারা কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে কিছু প্লেয়ার এখনো ক্লিক করতে পারেনি। যদি আমি গ্রিজম্যানের কথা বলি, যে ক্লাব ফুটবলে যে ফুটবলটা খেলে সেটা এখনো দেখাতে পারেনি। সো কিছু প্লেয়ার এখনো ক্লিক করেনি, এবং কিছু প্লেয়ার এমন ফুটবল দেখিয়েছে যার কারণে মনে হয় যে ফ্রান্স হয়তো বিশ্বকাপ জিততে যাচ্ছে। যদি কল্যাণ এমবেপের কথা বলি বা পল পগবা, সেও আসলে এখনো বেস্ট ফর্ম শো করতে পারেনি, এবং ডিফেন্সে রাফাল ভারান এসে পিছন থেকে এসে কিন্তু গোল করে গেছে লাস্ট ম্যাচে। সো গ্রিজম্যান 3 গোল করে কিন্তু টপ স্কোরারের তালিকায় রয়েছে। বাট গ্রিজম্যান গোল করেছে, বাট তার কিন্তু যে স্বভাব সুলভ যে পারফরম্যান্স সেটা কিন্তু এখনো দেখা যায়নি। সো সেইটা কিন্তু ওয়েট করছে, আমরা দেখবো আশা করি সেমিফাইনালে বেলজিয়াম এগেইনস্টে। বাট এখানে মজার ব্যাপার হলো যে ফাইনাল ম্যাচ তো 15 তারিখে, তার আগে আমার কাছে মনে হয় যে একটা ফাইনাল ম্যাচ হবে ফ্রান্স এবং বেলজিয়াম। কারণ দুইটা দলের যদি আপনার টিম লাইন আপ দেখেন, সেখানে কিন্তু সব প্লেয়ার হলো ইউরোপের বেস্ট ক্লাবের বেস্ট স্ট্যান্ডার্ড প্লেয়ার, যাদেরকে বাইনিম আমরা সবাই খুব ভালোভাবেই চিনি, এবং ক্লাবে তারা বেস্ট পারফর্মার। সো এই ম্যাচটা আমার কাছে মনে হয় ফাইনালের একটা ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে। ইভেন যদি আপনি দেখেন তাদের দুই কোচ দেশম এবং আপনার বেলজিয়ামের কোচ আপনার রবার্ট মার্টিনেস, দুজন কোচ কিন্তু এই ওয়ার্ল্ড কাপে তাদের যে পারদর্শিতা সেটা কিন্তু আমাদেরকে দেখে আসে। স্পেশালি রবার্টো মার্টিনেজের কথা বলতে হয়। সে যখন লাস্ট ম্যাচ আপনার ব্রাজিলের সাথে জেতার পরে তাকে কোশ্চেন করা হয়েছিল, তুমি রোমেরো লুকাকুকে কেন রাইট স্ট্রাইকার হিসেবে দিলা, সে তো নাম্বার 9 পজিশনে খেলে, ফলস নাম্বার 9 হিসেবে কেভিন ডি ব্রুয়েনকে কেন দিলা? সে বলছে যে ব্রাজিলের মতো দলের সাথে তুমি যদি কোনো প্ল্যান ছাড়া খেলো, তোমাকে ম্যাচ শেষে তুমি কোনো অ্যান্সার দিতে পারবে না। সো আলটিমেটলি কিন্তু সে তার প্ল্যান করে কিন্তু সে সাকসেস হয়ে গেছে। সো এই ধরনের সাকসেসফুলের কারণেই কিন্তু আসলে কোচরা কিন্তু এন্ড অফ দ্য টুর্নামেন্ট বা ম্যাচের শেষে কিন্তু তারা সফল হয়। সো প্রত্যেকটা কোচেরই কিন্তু আলাদা আলাদা কৌশল আছে। আমরা শুধু প্লেয়ারদেরকে নিয়েই কথা বলি, ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে কিন্তু অনেক কোচেরও কিন্তু অনেক খেলা থাকে। সেই খেলার জায়গাটা থেকে রাশিয়া কিন্তু সেটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। সো আমি বলবো যে এখন আসলে ফ্রান্স এবং বেলজিয়াম ম্যাচটা আমার কাছে মনে হয় যে খুব দারুণ একটা ম্যাচ হবে। এই ম্যাচে আসলে কে ফেভারিট সেটা আমার মনে হয় কেউই বলতে পারবে না, বিকজ তাদের দুইটা দলেরই কিন্তু টিমের স্ট্রেংথ একই রকম এবং একই শক্তি। সেই শক্তির বিচার থেকে দুজন কোচের হয়তো দুইটা কৌশল থাকবে যে কারা এক্সিকিউট করতে পারে, সেই কৌশলে যারা এক্সিকিউট করবে তারাই ম্যাচ শেষে জিতবে। আর একটা কোশ্চেন ছিল যেটা হলো যে আমাদের দেশে ফুটবল ডেফিনেটলি দেখেন যখন বিশ্বকাপ আসে তখন আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশ আমরা মনে হয় বিশ্বকাপে খেলি, এমন একটা অবস্থা কিন্তু আমাদের দেশে তৈরি হয়। বাট সেই জায়গা থেকে যদি এইটা আমরা সবাই বলি যে আমরা ফুটবলে কিছু করতে পারি না কেন, বাট করার কিন্তু অনেক কাজ রয়েছে, অনেক কিছু শেখার রয়েছে। আমাদের প্লেয়ারদেরও যেমন শেখার আছে, যারা কর্মকর্তা যারা ফুটবলের সবারও শেখার আছে, এবং এইটাকে বেস করে অনেক কিছু কিন্তু বাংলাদেশি ফুটবলকে ডেভেলপ
করা নিয়ে যেতে পারে। আপনি দেখেন পাশের দেশ ইন্ডিয়ার কথা বলতে হয়, 2 বছর আগেও কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের ডিফারেন্স বেশি ছিল না, বাট এখন ইন্ডিয়া কোথায় আমরা কোথায় রয়েছি। আপনি হয়তো বলতে পারবেন যে ইন্ডিয়ার ফ্যাসিলিটিস, ফুটবলে আসলে বেশি ফ্যাসিলিটিস দরকারও হয় না কোনো সময়, জাস্ট একটা প্ল্যানের দরকার হয়। সেই প্ল্যানটাই কিন্তু আমরা এখন পর্যন্ত এক্সিকিউট করতে পারিনি, এবং আমাদের সেই প্ল্যানটা কিন্তু কোনো দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান নাই কিন্তু, যার কারণে হয়তো প্রতিবারই আমাদেরকে আসলে একই কথা শুনতে হয়। আর এখানে যেমন আমাদেরও দায়বহের বদ্ধতা রয়েছে, ফুটবল ফেডারেশন বা যারা ফুটবলের সাথে জড়িত সবাই যদি একযোগে এই ওয়ার্ল্ড কাপকে বেস করে বা এই এত উত্তেজনাকে বেস করে যদি কোনো কিছু করা যায়, সেটা হয়তো ফুটবলের জন্য আমাদের ফুটবলের জন্য আরো ভালো কিছু হবে। আপনার কাছে আবার ফেরত আসবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। চলে যাচ্ছি অতিথিদের কাছে। সনদবাবু, আপনার কাছে জানতে চাইবো যে কোয়ার্টার ফাইনাল থেকে সব শেষ যে দুই আসলে আশা ভরসা লাতিন আমেরিকার, ব্রাজিল এবং উরুগুয়ে, দুইটাই বাদ পড়ে যায়। তো ব্রাজিল এবং উরুগুয়ের পারফরমেন্স যদি লাতিন আমেরিকার ফুটবল স্টাইল আর ইউরোপিয়ান ফুটবল স্টাইলে, এখানেই কি আসলে মূল পার্থক্যটা গড়ে দিয়েছে নাকি অন্য কোনো কারণ আছে? অবশ্যই, মানে স্টাইলে ঠিক পার্থক্য, স্টাইলে কিছুটা পার্থক্য আছে। আরেকটা হলো যে আপনার হলো যে ইউরোপিয়ান ফুটবলটা এখন পুরোপুরি হয়ে গেছে রেজাল্ট নির্ভর, যেটা সাউথ আমেরিকান ফুটবলে এখনো সেই জায়গাটা যায়নি। তারা এখনো চিন্তা করে যে হলো যে ভালো খেলা, একটু ফ্লেয়ার যোগ করা খেলার মধ্যে, তারপরেই রেজাল্ট। কিন্তু ইউরোপিয়ান ফুটবলটা পুরোপুরি রেজাল্ট নির্ভর হয়ে গেছে। আপনি দেখবেন যে হলো যে সেটা হলো যে সামনে ফ্রান্স বেলজিয়ামের খেলায় দেখা যেতে পারে কাউন্টার অ্যাটাক। প্রথম গোল না পাওয়া পর্যন্ত ফার্স্ট হাফের অর্ধেকটা সময়, 25 থেকে 30 মিনিট সময়টা হয়তো ভালো দেখা যায়, দুটো দলে অ্যাটাক করছে, কাউন্টার অ্যাটাক করছে, কিন্তু একদম কেউ একটা গোল পেয়ে যাওয়ার পর পুরো ডিফেন্স ব্লক করে তারপর 90 মিনিটটা শেষ করে দেয়। এই হচ্ছে এখন ইউরোপিয়ান ফুটবলের একটা রেজাল্ট পেতেই হবে। আসলে হলো যে ওয়ার্ল্ড কাপের জায়গায় সেটা এমন একটা মাত্র 7 ম্যাচের একটা টুর্নামেন্ট, প্রত্যেক দলের জন্য 7 ম্যাচের টুর্নামেন্ট। 3 ম্যাচ বাদ দেওয়া, 3 ম্যাচ যাওয়ার পর থেকে, গ্রুপের 3 ম্যাচ যাওয়ার পর থেকে বাকি 4 ম্যাচটা হলো যে কোনো সময়ে, মানে আপনি গিভেন ডেতে যে কোনো ছোট দল বড় দলকে হারিয়ে দিচ্ছে। তো সবকিছু মাথায় নিয়ে এটা এমন একটা হলো যে ক্যালকুলেশনের খেলার মধ্যে কোচরা ঢুকে পড়েন। কেউ আর হলো যে তার সুন্দর খেলা, তার কোয়ালিটি, তার টিমের কোয়ালিটি, তার প্লেয়ারের কোয়ালিটি, এগুলার দেখানোর সাহস পায় না। সেটা যেমন হলো যে ব্রাজিলের সঙ্গে ম্যাচটা একদম পুরোপুরি হলো যে বেলজিয়াম খেলছে কাউন্টার অ্যাটাকে, যখন 2 গোলের লিড নিয়েছে তারা মনে করেছে তারা ম্যাচটা জিতে গেছে। কিন্তু আপনি দেখেন আর্জেন্টিনা টিমের সঙ্গে হলো যে আর্জেন্টিনা আর ইয়ার খেলা 2-1 গোলের লিড নিল ফ্রান্সে, তো আর্জেন্টিনা ফ্রান্সে 2-1 গোলের লিড নিল, সেটা নিয়েছিল সেকেন্ড হাফে, কিন্তু তার কিন্তু ডিফেন্সিভ ছিল না এরপরে আর। হ্যাঁ, আর্জেন্টিনার ডিফেন্সিভ থাকতে পারে না, এটা আবার অন্য ধরনের ব্যাখ্যা হতে পারে। আর্জেন্টিনার ডিফেন্সটা ভালো ছিল না, কিন্তু গতবারের আবার এই আর্জেন্টিনা, গতবার হলো যে সেই 1 গোল, মানে আপনি ইয়ার পর থেকে, আপনার গ্রুপ পর্বের পর থেকে সে 1 গোল করে হলো যে তারা ফাইনালে চলে গেল। মানে তারা গোল খেয়েছে বোধহয় ইয়াতে গোল খেয়েছে একটা, অনলি হলো যে নকআউট রাউন্ডে গোল খেয়েছে একটা, সেটা ওই ফাইনালে সেটা ফাইনালে। তো এখন হলো যে খেলাটা এমন একটা হলো যে আপনার সাউথ আমেরিকান, এখন এটা একটা ভবিষ্যতে হয়তো একটা চিন্তার বিষয় যে সাউথ আমেরিকান টিমগুলো হয়তো আর এইরকম ফুটবল আর খেলবে না, মানে রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবলের দিকে হয়তো বা ঝুঁকতে পারে। কারণ তাদের যদি মনে হয় যে আমরা এই ফ্লেয়ার খেলা দেখাতে গিয়ে বারবার যদি হারে, তখন তো হলে যে স্বাভাবিকভাবে একটু উল্টো চিন্তার দিকে যেতে হবে। সেটা অবশ্য উরুগুয়ে করেছে। উরুগুয়ে পর্তুগালের সঙ্গে সেই খেলাটাই খেলেছে, গোল দিয়ে এই উরুগুয়ের ডিফেন্স এমন কম্প্যাক্ট করে ফেলছে, সেখানে আর রোনালদোর মতো স্ট্রাইকার হলে মাথা ঢুকাতে পারেনি। এই জায়গাগুলো অনেক কিছুই এখন ভাবনার বিষয়। এবং হলে যে ব্রাজিল, বেলজিয়াম আর ফ্রান্সের ম্যাচটা হলে যে খুবই ট্রিকি ম্যাচ হবে আমার মনে হয়। এই ম্যাচে দেশম থাকবে অনেক চাপে, ফ্রান্সের কোচ যেহেতু 98-এর পর হলে ওয়ার্ল্ড কাপ উইনার টিমের ক্যাপ্টেন, এবং তার উপর উনি বোধহয় 2002-এ বোধহয় দায়িত্ব নিছিল। অনেকদিন হয়ে গেছে ফ্রান্স টিমের সঙ্গে কিছু দিতে পারেনি এখনো। ফ্রান্স থেকে ইউরো, গতবারের ওয়ার্ল্ড কাপ সব হেরেছে। তো সেই জায়গা থেকে হলে যে উনি বেশ চাপে থাকবে। ওদিকে হলে যে রবার্তো মার্টিনেজ দারুণ টেকনিশিয়ান। একটা ফোন নিয়ে আসছি সনদবাবু, তার আগে দর্শক আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানান।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুজনকে সুন্দর সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ। আমার নাম জাহাঙ্গীর, লালবাগের জাহাঙ্গীর বলেই ছিলেন। জি জি, আসলে আমি এমিলি ভাই এবং বাবলা ভাইয়ের কাছে সুন্দর মতামত শুনলাম। আমি একটা ফ্রান্স টিম নিয়ে কথা বলবো। ওরা কিন্তু ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে কিন্তু খেলেছে, এবং যেটা এমিলি বললো যে প্রতিদিনই তারা আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করছে। জি, এই ব্যাপারে যে ওই ব্রাজিলের কথাটা, ব্রাজিলের সাথে যে বেলজিয়াম খেলছে, এটা 100% তার মতামতের সাথে আমি একমত যে বেলজিয়াম সেই কৌশলটাই অবলম্বন করছে। বেলজিয়াম এবং ফ্রান্সের ব্যাপারে জি, আপনারা কাকে ফেভারিট মনে করছেন? ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি। আপনার কাছেই আসতে চাই এর উত্তর জানার জন্য সবার আগে। বেলজিয়াম আর এখানে ফ্রান্স, এই দুটো টিমের মধ্যে আসলে হলে যে এই ম্যাচে কেউ যে আগে ভাগে যে বলাটা কঠিন কে ফেভারিট, তবে ওই দিন কোচের ট্যাকটিক্সের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, এবং সেই জায়গাতে আমার মনে হয় যে বেলজিয়াম এগিয়ে আছে। কারণ বেলজিয়ামের কোচ সো কানিং কোচ, সে জানে। এবং আপনি হলে যে লাস্ট ম্যাচে ফ্রান্সকে দেখবেন, এমবাপ্পেকে মার্কিং করার এমবাপ্পেকে হলে যে এর আগের ম্যাচে আর্জেন্টিনা ম্যাচ দেখার পর এমবাপ্পে হলে যে তুখোর গতি, এমবাপ্পের ফিনিশিং সবকিছু মিলিয়ে এমবাপ্পেকে মনে হয়েছিল যে হলে যে এই ম্যাচেও সে হবে, কিন্তু হলে যে ঠিকই হলে যে এমবাপ্পেকে আটকে দিয়েছে। এখন এই সুযোগটা এমবাপ্পেকে যদি আটকে দেয়, বাকিরা সেই সুযোগটা ইউজ করা। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, এমবাপ্পে কিন্তু শেষ মুহূর্তে নিজের আসলে নাটকীয়তা তৈরি করতে গিয়ে পড়ে গিয়ে সে হলুদ কার্ড পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচে একটা প্রেসার থাকবে যে যদি এই ম্যাচে ইয়েলো কার্ড পায়, সেক্ষেত্রে কিন্তু পরের ম্যাচ আবার মিস করতে পারে। এরকম সেমিফাইনাল ম্যাচটা তো আসলে ফাইনালে কাউন্ট হয় না, কোনো কার্ড ফাইনালে কাউন্ট হবে না। সুতরাং এই জিনিসগুলো আরেকটা হলো যে ফ্রান্সের ওই জায়গাটা, আর হলো যে বেলজিয়াম কি কৌশলে খেলছে, এইটা একটা হলো যে বড় জিনিস। যেমন লুকাকু ওই ম্যাচে, এমিলিও বলছে, লুকাকু ওই ম্যাচে লুকাকু সাধারণত বক্সের বাইরে থেকে বেরোয় না, আপনি লিগেও দেখবেন বক্সের বাইরে থেকে বেরোয় না। ওই ম্যাচে সে হলে যে ডান দিকে গিয়ে হলে যে রাইট উইং এর যে একটা জায়গা নিয়ে হলে যে বসে আছে। তো হলে যে এইটা হলে যে বিকজ মার্সেলো যেহেতু ওখান থেকে বারবার উঠে, এবং মার্সেলো জায়গাটা খালি থাকে, সে কিন্তু উঠতে দেয় না কিন্তু দিন। আর এই জায়গা এই হিসাব নিকাশগুলো অনেক কঠিন। এই হিসাব নিকাশগুলো একজন কোচ যত ভালো করতে জানেন, সেই হলে যে ম্যাচটা জিতবে। দেশমের ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপে মনে হয়েছিল যে ওয়ার্ল্ড কাপের আগে এই টিমটাকে গোছাতে পারেনি, কিন্তু ওয়ার্ল্ড কাপটা এখনো পর্যন্ত তারা তো সেমিফাইনালে চলে গেছে, সেমিফাইনালে পৌঁছে গেছে। আর তাদের অনেক ট্যালেন্টেড ফুটবলার আছে, এবং যে কেউ যেমন জিরোদ এখনো ফর্মে নাই, এবং এমিলি খুব ভালো বলেছেন যে হলে যে আপনার গ্রিয়েজম্যানও এখনো ঠিক আসলে ফর্মে নাই, ঠিক ফর্মে না। আপনি 3 গোলের মধ্যে 2 গোল হলো পেনাল্টি গোল, এটাকে ফর্ম বলা যায় না। ইভেন লাস্ট গোল যেটা হচ্ছে সেটাও গোলকিপারের একটা কল্যাণে হয়েছে। তো সব মিলালে ঠিক ফ্রান্স এখনো হলে যে ফ্রান্সের মতো না, ফ্রান্সের যে কোয়ালিটি, যে প্লেয়ারদের যে কোয়ালিটি সেরকম ধরতে গেলে না। আবার হলে যে বেলজিয়াম হলে যে অনেক ক্ষেত্রেই ব্রাজিলের সঙ্গে ধরতে গেলে বেলজিয়াম কোয়ালিটির চেয়েও বেশি দিয়ে খেলেছে। এবং বেলজিয়াম হলে যে বড় বড় লাস্ট 2টা টুর্নামেন্টে আপনি দেখবেন যে হলে যে ইয়াতেও লাস্ট ওয়ার্ল্ড কাপ এবং হলে যে ইউরোতেও তারা হলে যে একটু ছোট দলের সঙ্গেই ধাক্কা খেয়েছে তারা। আমরাও আশা করবো আসলে দেখা যায় আসলে ফলাফল কি দাঁড়ায়, কোচ এবং প্লেয়ারদের সবকিছু মিলে। এমনি আপনার কাছে একদম ছোট করে জানতে চাইবো যে আপনার কাছে 2 ম্যাচের ক্ষেত্রে আসলে ফলাফল কি মনে হয়? না, এই ওয়ার্ল্ড কাপে তো আসলে ম্যাচের আগে যাদেরকে ফলাফল নির্ধারণ করতাম আর কি, ম্যাচ শেষে দেখা গেছে তারাই হেরে গেছে, মানে প্রেডিকশন উল্টা হতো। বাট এখন যেটা একদম মনে হয় যে এখন আমার কাছে একদম খুবই ডিফিকাল্ট ফ্রান্স বেলজিয়ামকে নিয়ে। তারপর আমিও বাবলাদার সাথে একমত, বেলজিয়াম হয়তো কোচের দিক থেকে একটু এগিয়ে থাকবে, বিকজ এই ম্যাচটা হয়তো ওটা দুই কোচের অনেক খেলা হবে, এবং সেক্ষেত্রে বেলজিয়ামকে আমি একটু এগিয়ে রাখবো। এবং বেলজিয়ামের যে লাইন আপ, তারা আসলে তারা যে প্ল্যানে খেলে এবং তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তারা খুব ভালোভাবে পালন করতে পারে। ক্রোয়েশিয়ার ব্যাপারে সেখানে আমি আসলে ম্যাচটা 50-50 হবে, হয়তো এক্সট্রা টাইমে গিয়ে ম্যাচের নির্ধারণ হতে পারে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।